একটি দেশের সরকার যার হাতে আছে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, আইন এবং সীমাহীন ক্ষমতা, তারা কিভাবে মাত্র কয়েকটি স্মার্টফোন আর কিছু ভাইরাল ভিডিওর কাছে পরাজিত হতে পারে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে নেপালের সাধারণ তরুণরা, যাদের আমরা জেনজি বলে থাকি, তারা প্রমাণ করে দেখিয়েছে যে ক্ষমতার উৎস আসলে বন্দুকের নল বা সিংহাসন নয়, বরং জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হচ্ছে ক্ষমতার উৎস। আজ আমরা সেই অসাধারণ বিপ্লবের গল্প জানব, যেখানে কোনো শক্তিশালী রাজনৈতিক নেতা নয়, বরং হাজারো সাধারণ তরুণ তরুণী একটি দেশের ভাগ্য বদলে দিয়েছে। তাদের এই ডিজিটাল বিপ্লব শুধু নেপালের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নেপালের রাজনৈতিক ইতিহাস সবসময়ই অস্থিরতায় ভরা ছিল। গত 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে। একই ব্যক্তিদের বারবার ক্ষমতার পালাবদল জনগণকে হতাশ করে তুলেছিল। কিন্তু কেন এমনটা হয়েছিল? এর প্রধান কারণ ছিল দুর্নীতি এবং স্বজনপ্রীতি। সাধারণ মানুষ যখন মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করেছিল, তখন রাজনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যরা বিলাসবহুল জীবনযাপন করছিল। আর এটা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেপু কিডস বা নেপু বেবি হ্যাশট্যাগ দিয়ে তাদের জীবনযাত্রার ছবিগুলো ছড়িয়ে পড়লে জনগণের খুব আরো তীব্র হয়। এর সঙ্গে যোগ হয়েছিল ভয়াবহ বেকারত্ব। নেপালে তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল প্রায় 20.82%। চাকরির অভাবে বহু শিক্ষিত তরুণ হতাশ হয়ে পড়েছিল। এমনকি অনেকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে দেশ ছাড়ছিল। জনগণের এই চাপা ক্ষোভ ছিল একটি আগ্নেয়গিরির মতো, যা কেবল একটি স্ফুলিঙ্গের অপেক্ষায় ছিল। সরকার যখন সংবাদ মাধ্যম এবং প্রচলিত রাজনৈতিক সমাবেশগুলো নিয়ন্ত্রণ করছিল, তখন জেনজি প্রজন্ম একটি সম্পূর্ণ নতুন পথ বেছে নেয়। তারা তাদের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্ল্যাটফর্ম। তাদের কৌশল ছিল সম্পূর্ণই ভিন্ন। তারা শুধু স্লোগান দেয়নি, বরং হাসাহাসি, ব্যঙ্গ এবং সৃজনশীল কন্টেন্ট দিয়ে সরকারের দুর্বল দিকগুলো তুলে ধরেছে। অন্যদিকে রাজনৈতিক আলোচনা শুধু টেলিভিশনের ডিবেটেই সীমাবদ্ধ ছিল না, বরং তা সাধারণ মানুষের স্মার্টফোনে ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলন ছিল বিকেন্দ্রভূত। এর কোনো নির্দিষ্ট নেতা বা দল ছিল না। হাজার হাজার সাধারণ তরুণ তরুণী নিজেরাই নিজেদের নেতা হয়ে উঠেছিল, যা নেপালের সরকারের জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। এই আন্দোলনকে সরকার শুরুতে খুব একটা গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল এটা সাধারণ কিছু তরুণের সাময়িক পাগলামি, যা খুব শীঘ্রই থেমে যাবে। এই ভুল ধারণা নিয়েই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে, যা ছিল তাদের সব থেকে বড় ভুল। জনগণ এই পদক্ষেপকে তাদের কণ্ঠরোধ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখে এবং জনগণের খুব আরো তীব্র হয়। সরকার যখন দেখেছে যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে আন্দোলন দমানো যাচ্ছে না, তখন তারা রাস্তা, বাজার, বিভিন্ন জায়গায় নৃশংসতা শুরু করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশ নির্বিচারে জলকামান, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। এমনকি কিছু ক্ষেত্রে সরাসরি গুলি চালানো হয়, ফলে প্রায় 19 জন নিহত এবং 400 জনেরও বেশি আহত হয়। পুলিশের এই বর্বরতা শুধু রাজধানী কাঠমান্ডুতেই সীমাবদ্ধ ছিল না, বরং দেশের অন্য বড় শহর যেমন পোখারা, বক্তাপুর এবং বীরগঞ্জেও ছড়িয়ে পড়ে। কিন্তু সরকারের এই নৃশংসতা জনগণের মনোবলকে ভাঙতে পারেনি, বরং তা আন্দোলনের আগুনকে আরো দ্বিগুণ করে জ্বালিয়ে দেয়। আহত ও নিহতদের ছবি এবং ভিডিওগুলো আরো বেশি মানুষকে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করে। জনগণের প্রতিরোধের সামনে সরকারের সব শক্তি ব্যর্থ হচ্ছিল। প্রথমে আন্দোলনের চাপের মুখে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। এটি ছিল বিক্ষোভকারীদের প্রথম বিজয় এবং এটি প্রমাণ করে যে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তি কতটা শক্তিশালী। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যা জনগণের বিজয়কে আরো সুপ্রতিষ্ঠিত করে। এই বিজয়গুলো জনগণের মনোবলকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তারা বুঝতে পারে যে তাদের সংগ্রাম সঠিক পথে আছে এবং তারা তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে। শেষ পর্যন্ত জনগণের অটল প্রতিরোধের সামনে সরকারের সব কৌশল ব্যর্থ হয়। একের পর এক মন্ত্রীদের পদত্যাগ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 9 সেপ্টেম্বর তারিখে পদত্যাগ করতে বাধ্য হন। এই দিনটি নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হতে কিছুটা সময় লেগেছে এবং দুর্নীতি ও বেকারত্বের মতো সমস্যাগুলো রাতারাতি সমাধান হয়ে যায়নি। কিন্তু এই ঘটনা একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা নেপালের ইতিহাসের পাতায় লেখা থাকবে সবসময়।
নেপালের এই বিপ্লব আমাদের শিখিয়ে দেয় যে আধুনিক যুগে সরকার এবং জনগণের মধ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। যখন জনগণ ঐক্যবদ্ধ হয় এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করে, তখন কোনো বাধাই তাদের রুখে রাখতে পারে না। এটি শুধু নেপালের গল্প নয়, এটি গণতন্ত্র, প্রযুক্তি এবং তারুণ্যের শক্তির গল্প। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।